চিঠি পড়ছে ও, জানতো প্রতিক্রিয়া কি হতে পারে, তবুও ওর কান্নার শব্দে তার বুকটাও যেন চিৎকার করছিল। পরদিন সকালে আরিশা নীরবে নাস্তার টেবিলে এলো। তাহমিদ তাকালো, কিন্তু আরিশা চোখ তুলল না। তবে তার সামনে রাখা ছিল সেই চিঠিটা, ভাঁজ করে। এবার ফিরিয়ে দেওয়া নয়, বরং পাশে রাখা একটি ছোট্ট কাগজ। একটা সুযোগ পেলে আমি শুনবো তুমি আমাকে কেন ভালোবাসো। তাহমিদের ঠোঁটে হালকা হাসি খেলে গেল। তার চোখে এখন আগুন নেই, বরং শান্ত নদীর মতো আবেগ। সে জানে এখনো অনেক পথ বাকি, অনেক মান অভিমান, কিন্তু সে এবার থামবে না। তাহমিদ খাওয়া শেষ করে মৌলান, ইয়েন আর রিহানার কাছে গিয়ে সেই কাগজটা দেখালো। সবাই ইয়াহু বলে চিল্লিয়ে উঠল। একটু পরে তৌহিদ খানের গাড়ি আসলো। তৌহিদ খান গাড়ি থেকে নেমে দাদু ভাই বলে তাহমিদের কাছে ছুটে আসলো। থাক, আর নাটক দেখাতে হবে না। 3 দিন পরে এসে এখন মিথ্যে ভালোবাসা দেখাচ্ছ। আরে দাদু ভাই, আমি তো একবারে বিয়ের প্রিপারেশন নিয়ে এসেছি, তাই দেরি হলো। বিয়ে মানে? কার বিয়ে? কেন, আমার নাতনি আরিশার বিয়ে। কি? আরিশার বিয়ে ঠিক হয়ে গেছে? কবে? কার সাথে? আমি তো কিছুই জানি না। আর ও তো আসলো সেই দিন। তাহমিদ আর কিছু বলতে পারল না। তার আগে তৌহিদ খান তাহমিদের কান ধরে নিল। আমার সাথে ফাজলামি? আমার এই নাতনির সাথে প্রেম করিস, অথচ আমি জানি না? দাদু, লাগছে, ছাড়ো, আমি সব বলছি। তৌহিদ খান কান ছেড়ে দিল। তুমি আগে এটা বলো, তোমাকে এই সব কথা কে বলেছে? তুই তোর পাপার বন্ধু হলে আমি তোর পাপার বন্ধু, বুঝেছিস? পাপ্পা তোমাকে এই সব বলেছে? তোর পাপাই তো বলেছে সব কিছু। পাপ্পার বাচ্চা। রাত তখন গভীর, পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু গালিবের স্টাডি রুমের ল্যাম্প জ্বলছে। তাহমিদ ধীরে ধীরে দরজা খুলে ঢুকে পড়ল। এই রাতে ঠিক আছিস তো তুই? তুমি আর কই ঠিক থাকতে দিলে পাপা? কেন বাবা, আমি আবার কি করলাম? তুমি সব কিছু দাদুকে বলে দিয়েছো কেন? ও আচ্ছা, এই ব্যাপার। আব্বু তাহলে তোকে বলে দিয়েছে? সব কিছুই তো বলে দিয়েছো। এখন দাদু মুখ চুপ রাখলে হয়? আচ্ছা, আমি আব্বুকে বলে দিব। তাহমিদ আচ্ছা বলে চলে যাচ্ছিল, আবার ঘুরে এসে বলল, পাপা একটা কথা বলবো। তোর মুখ দেখে তো মনে হচ্ছে সিরিয়াস না, বরং প্রেমের ব্যাপার। তাহমিদ মাথা নিচু করল, মুখে লাজুক হাসি। হার্ড স্ট্রং হয়তো আমাকে আবার একটা সুযোগ দেবে। একটা সুযোগ পেলেই প্রমাণ করব আমি ওর জন্য পারফেক্ট। গালিব কিছুক্ষণ তাকিয়ে রইলেন ছেলের মুখের দিকে, তারপর হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ওয়াও, আমার ছেলে বৌমার রাগ ভাঙাতে পেরেছে তাহলে। এখন তো সেলিব্রেট করার দরকার। পাপা না, প্লিজ। না না না, আজকে নাচবো, আনন্দ করব, বাপ ছেলের প্রেম জয় হোক। ঘরে তখন ভেসে উঠল হালকা মিউজিক। দুজন মিলে শুরু করলো হালকা স্টেপে ডান্স। তাহমিদ প্রথমে একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু গালিবের উচ্ছ্বাস দেখে নিজেও মেতে উঠল। আমার ছেলে যখন প্রেম করে তখন সেটা ইতিহাস হয়। তোকে সারা জীবন আমি এভাবে দেখতে চাই বাবা। এবার শুধু হাসাতে চাই পাপা। রাত 12টা। আরিশার রুমে উকি দিয়ে দেখে আরিশা রুমে নেই। তাহমিদ জানে আরিশা রাগ করে বসে আছে ছাদে, একলা। কারো সঙ্গে কথা বলে না, হাসে না, এমনকি তাকিয়েও দেখে না। ধীরে ধীরে পা টিপে টিপে ছাদে এলো তাহমিদ। আরিশা পেছন ফিরে দাঁড়িয়েছিল। ওড়না বাতাসে উড়ছিল, যেন মনের কষ্ট উড়ে যাচ্ছে সাথে সাথে। একটু তাকাবে আমার দিকে প্লিজ? আরিশা কোনো উত্তর না দিয়ে চুপ, চোখে জল চিকচিক করছে। সে লুকিয়ে ফেলে মুখটা। তাহমিদ এবার আর শুয়ে থাকতে পারল না, ধীরে ধীরে পেছন থেকে এসে তাকে ধরে ফেলল, কোমরে আলতো হাত রেখে বলল, তুই জানিস না আমি কতটা পাগল তোর জন্য। তুই রাগ করলে আমার শ্বাস নিতে কষ্ট হয়। আরিশা নিজেকে ছাড়াতে চাইল। তুমি আমাকে কষ্ট দাও, অপমান করো, এখন এসেছো প্রেম করতে? তাহমিদ চোখে চোখ রেখে বলল, তোর চোখে কষ্ট দেখলেই বুকটা ব্যথা করে, রাগ দেখলেই ভয় পাই। তুই তো সব কষ্ট আমায় দিয়ে দে, তোর সব রাগ আমায় দিয়ে দে, কিন্তু তুই আমাকে ছেড়ে যাস না। আরিশা চোখ ফিরিয়ে নিল,
ঠোঁট কাঁপে তার। তাহমিদ এবার হার অপেক্ষা করলো না, হালকা জড়িয়ে তাকে ঘুরিয়ে নিজের দিকে টেনে নিল, দু হাতে ওর গাল ধরে বলল, তুই সারা জীবন আমার হয়ে থাকবি। তোকে ছাড়া আমি কেউ না এই পৃথিবীতে। আরিশার চোখে জল গড়িয়ে পড়ল, কিন্তু সে কিছু বলল না, শুধু ঠোঁট কাঁপতে কাঁপতে বলল, তুমি আর কষ্ট দিও না প্লিজ। তোমার দেয়া কষ্ট আমি সহ্য করতে পারি না। তাহমিদ ওর কপালে একটা চুমু দিয়ে বলল, এখন থেকে শুধু ভালোবাসবো, যতটুকু পারি, যতখানি পারি ভালোবেসে যাব। ছাদে তখন বাতাস বইছিল, কিন্তু তাদের মধ্যে দূরত্ব ছিল না। সব ব্যথা যেন গলে মিশে গেল সেই একটা আলিঙ্গনে। তাহমিদ আরিশাকে নিচে পাঠিয়ে দিল আর নিজে ছাদে দাঁড়িয়ে থাকলো। আরিশা নিচে গিয়ে তাহমিদকে ফোন দিল। তোমাকে ছেড়ে ভালো লাগছে না, আমার খুব ভয় লাগছে। বাবাই আম্মু মামা ফুপি কি আমাদের এই সম্পর্ক মেনে নেবে? তুই শুধু আমাকে ভালোবাসবি, বাকি দুনিয়া আমি সামলে নেব। হার্ট স্ট্রং। আচ্ছা, হার্ট স্টর্ম মানে কি বলো তো আমায়? হার্ট স্টর্ম মানে হৃদয়ে ঝড়। তুই হচ্ছিস আমার সেই ঝড় যাকে আমি ছাড়া অসম্পূর্ণ। আচ্ছা, এবার বুঝলাম। এবার লক্ষ্মীমের মতো ঘুমিয়ে পড়। তুমি ঘুমাবে না? আমি যাচ্ছি, গুড নাইট। আরিশা ঘুমিয়ে পড়েছে। ভোর 5টায় আরিশার একটা খারাপ স্বপ্নে ঘুম ভেঙে যায়। তখনই একটা মেসেজ আসে আরিশার ফোনে। গুড মর্নিং মাই হার্ট স্টর্ম। আরিশা রিপ্লাই দিল, ব্যাড মর্নিং, একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? খারাপ স্বপ্ন বলতে হয় না। আচ্ছা, তাহলে শাড়ি পরে একটু বাইরে আসবি তাড়াতাড়ি? কেন এত সকালে শাড়ি পরলে কেউ যদি কিছু বলে? তোকে বলেছি না তুই শুধু আমার দিকে ফোকাস করবি, বাকি সব আমি সামলে নেব। আচ্ছা, আমি আসছি। সকালের আলো ঠিক পুরোপুরি ছড়ায়নি তখনও। উঠানে কুয়াশা ভেসে বেড়াচ্ছে, পাখির ডাক, সব কিছু মিলে এক অদ্ভুত শান্তি। আরিশা দরজা খুলে বাহিরে এলো, শাড়ির আঁচল সামলে চুলের খোপা ঠিক করছিল। হঠাৎ পেছন থেকে কাঁধে এক জোড়া শক্ত হাত। হার্ট স্টর্ম, তুই কতটা সুন্দর তুই জানিস? আরিশা চমকে উঠল। ভাইয়া ভয় পাইয়ে দিলে তো। তুই না বললি তোর মন খারাপ, তাই তোকে একটা সারপ্রাইজ দিতে আসলাম। তাহমিদ আরিশার চোখ বেঁধে ফেলল সাদা রুমাল দিয়ে, তারপর হাতে হাত ধরে নিয়ে গেল পাশের খোলা মাঠে। চোখ খুলতেই আরিশা থমকে গেল। চারদিক জুড়ে সাদা বেলুন, গায়ে লেখা মাই হার্ট স্ট্রম, আর পাশে কাঠের ছোট্ট টেবিলে দুধ, চা আর বিস্কুট। এসব তুমি করেছো? না ভাগলি, আমি তো শুধু ভালোবাসা দিয়েছি, বাকি সব করেছে আমার হৃদয়ের জন্য পাগল মন। তাহমিদ ধীরে ধীরে কাছে এলো, চুলের এক পাশে চুমু খেলো। তুই জানিস আমার প্রতিটা সকাল তখনই শুরু হয় যখন তোর ঠোঁটের কোণে হাসি দেখি। আরিশা লাজুক হেসে বলল, ভাইয়া তুমি আগে এমন ছিলে না তো। তাহমিদ আরিশার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তুইও তো আগে এভাবে আমার ছিলি না, এখন তুই শুধু আমার, বুঝলি হার্ট স্টর্ম? দুজন চা খেতে বসলো। চা কি তুমি বানিয়েছো? স্পেশাল মানুষের জন্য স্পেশাল চা। শুনেছি মামা নাকি ফুপিকে রান্না করে খাওয়াতো, ফুপির জন্য অনেক পাগলামি করতো। আমার পাপা এক পিস, যার তুলনা কারোর সাথে হয় না। আর আমি কি কি করতে পারি সেটা না হয় সময় বলে দেবে। খাওয়া শেষ করে আরিশা চুপি চুপি আবার নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। তাহমিদও খুশি মনে ঘুমাতে চলে গেল। তার সকালের সারপ্রাইজে আরিশা খুশি, এতে তাহমিদ নিজেকে সাকসেস মনে করল। দুপুরটা ছিল একটু আলাদা, বাড়ির সবাই ব্যস্ত, আর গ্রামটা যেন অলস এক ঘুমে ডুবে গেছে। কিন্তু তাহমিদের ঘুম থেকে ওঠার পর থেকে তার মনের মধ্যে একটাই প্ল্যান, আরিশাকে আজকের মতো রাজকন্যা বানিয়ে দেবে। আরিশা ঘরে বসে বই পড়ছিল, হঠাৎ দরজায় কড়া নাড়া। দরজা খুলে দেখে তাহমিদ দাঁড়িয়ে আছে, গায়ে সাদা পাঞ্জাবি, হাতে এক গুচ্ছ বেলি ফুল, আর মুখে অদ্ভুত এক হাসি। তুই চল হার্ট স্টর্ম, তোকে নিয়ে আজ নদীর ধারে একটা রাজ্য বানাতে হবে। আবার নাটক শুরু করছো? তুই জানিস না, তোর হাসি দেখলেই আমার পৃথিবীর সব কাজ থেমে যায়। তাহমিদ রিকশা নিয়ে নদীর ধারে নিয়ে গেল। সেখানে পাতার ছায়ায় দুজন বসলো।
তাহমিদ হঠাৎ ছোট্ট একটা স্পিকার বের করে চালিয়ে দিল নরম একটা গান। তুই কাছে থাকলে সময়টা থেমে যায়, তোর চোখে চেয়ে থাকলেই মনে হয় ভালোবাসা মানেই তুই। আরিশা চুপচাপ শুনছিল। তাহমিদ ধীরে ধীরে কাছে এসে তার কানে ফিসফিস করে বলল, তুই জানিস তোকে ছাড়া কোনো দুপুর আমার শেষ হয় না। তোর ছায়া না পেলে রোদটাও কেমন জ্বালা ধরে। আরিশা চোখ নামিয়ে বলল। তুমি তো এখন একদম সিনেমার হিরো হয়ে গেছো। তাহমিদ হঠাৎ তার হাত চেপে ধরল। আর তুই আমার সিনেমার নায়িকা, আর আমি তোর জন্য যে কোনো স্ক্রিপ্ট লিখতে রাজি। আর পেছনে বাজতে থাকে সেই গান, তুই আমার চেনা সকাল, তুই আমার নির্জন বিকেল। দুজনে সময় কাটিয়ে বিকেলে তাহমিদ মুলান ইয়েনকে ফোন দিল। ফোন দিয়ে নদীর ধারে আসতে বলল, সাথে রিহানাকে নিয়ে আসতে বলল। 30 মিনিট পর মুলান আর ইয়েন এলো। কিরে, রিহানা কোথায়? ওকে ফোন দিলাম, ফোন সুইচ অফ বলছে, তাই আমরা দুজন চলে আসলাম। ইয়েন দেখতে পেল একটা ফুচকার দোকান। ভাই, এটা ফুচকা না? হ্যাঁ ভাইয়া, এটা ফুচকা, অনেক স্পাইসি। ওয়াও, আমি তো এটা অনেকবার ফোনে দেখেছি, তবে টেস্ট করা হয়নি। চলো আজ টেস্ট করো। এগুলো খাওয়া যাবে না, তুই চল, তোকে বাসায় বানিয়ে খাওয়াবো। না না না, আমি এখানেই খাবো। আরিশা মাটিতে বসে পড়ে। তুই উঠ বোন, লোকজন দেখছে। এই তুমি আমাকে বোন বললা কেন? তুই যখন আমাকে ভাই বলিস তার বেলা কিছু নেই, আর আমি ডাকলে তখন দোষ, তাই না? 4 জন ফুচকা খেয়ে বাড়ি চলে গেল। অন্যদিকে রিহানার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু না, এই বিয়ে সুখের নয়। মেয়েটা নিঃশব্দ হয়ে আছে কয়েকদিন ধরে। তার দাদির মৃত্যুর পর থেকেই সে একা। ছোটবেলা থেকে যিনি মা বাবার অভাব ভুলিয়ে দিয়েছিলেন, সেই দাদিও চলে গেছেন। এখানে তাকে নিয়ে বেঁচে আছে শুধু চাচা, যার চোখে মেয়েটা একমাত্র দায় মুক্তির উপায়। রিহানার চাচার অনেক ঋণ বাকি, সেই ঋণ শোধ করতে রিহানার চাচা ঠিক করেছে রিহানাকে গ্রামে এক প্রভাবশালী কিন্তু বয়সে অনেক বড় লোকের হাতে তুলে দেবে। লোকটা নোংরা, লোভী, আর তার চোখে রিহানা এক তরুণী দেহ। রাতে রিহানা চুপি চুপি আরিশাকে ফোন দিল। কিরে, তোর ফোন বন্ধ ছিল কেন? ওপাশে রিহানার ফিসফিস করা গলা। চাচা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, আমার ফোনটাও কেড়ে নিয়েছে রে। কি? আরিশা, আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে বাঁচা। কে বলেছে তুই মরবি? আমি আসছি। আমি কাউকে তোর গায়ে হাত দিতে দিব না। তোর চাচাকে আমি পুলিশে ধরিয়ে দিব। আরিশা ফোন কেটে দিল। পাশে বসেছিল তাহমিদ, মুলান আর ইয়েন। আরিশার মুখ অন্ধকার দেখে তাহমিদ জিজ্ঞেস করলো, হার্ট স্টর্ম, কি হয়েছে তোর? এমন মন খারাপ হয়ে গেল কেন? কে ফোন করেছিল? রিহানার বিয়ে। মুলান খবরটা শুনে স্তব্ধ হয়ে গেল। তাহমিদ আর ইয়েন বলল, আরে এতে মন খারাপ করার কি আছে, এটা তো খুশির সংবাদ। রিহানাকে জোর করে বিয়ে দিচ্ছে। মানে? আরিশা সব কিছু খুলে বলল তাহমিদকে। সব শুনে তাহমিদ বলল, তোকে কোথাও যেতে হবে না, আমরা 3 জন গিয়ে নিয়ে আসছি। কিন্তু কিভাবে নিয়ে আসবে এত লোকের মধ্যে? তাহমিদ একটা ডেভিল হাসি দিয়ে বলল, আমরা 3 জন যে কি কি করতে পারি এটা তোর ধারণার বাইরে হার্টস্টর্ম। তুই থাক, আমরা আসছি তোর বান্ধবীকে নিয়ে। রাতে মুলান, তাহমিদ আর ইয়েন চুপি সারে বের হয়। গ্রামে সেই আঁকা বাঁকা রাস্তায় তাহমিদের বাইক ছুটে চলে রিহানার বাড়ির দিকে। এক বাইকে তাহমিদ আর ইয়েন, অন্য বাইকে মুলান। এদিকে বিয়ে বাড়ি সাজানো হচ্ছে। বউকে সাজানো হচ্ছে লাল শাড়ি, কাচের চুড়ি, আর এক কুঁচকে যাওয়া সময়ের বর। রিহানা আয়নার সামনে বসে, মুখে কোনো সাজ নেই, শুধু চোখ থেকে টপ টপ করে জল ঝরছে। ঠিক সেই মুহূর্তে জানালার ধাক্কা। রিয়ানা, তুই চাস বাঁচতে? রিহানা জানালার দিকে তাকিয়ে ফ্যাল করে চায়, আর তাহমিদ হাত বাড়িয়ে দেয়। তুই চল আমাদের সাথে, আমরা তোকে বাঁচাতে এসেছি। ভাইয়া, গ্রামের লোকজন কি বলবে? আর আমি পালালে তো এই বাড়ির দরজা আমার জন্য বন্ধ হয়ে যাবে সারা জীবনের জন্য। এত কিছু পরে চিন্তা করিস, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। রিহানা তাহমিদের হাত ধরে জানালা দিয়ে বেরিয়ে আসলো। তুই মুলানের বাইকে ওঠ। রিহানা মুলানের বাইকে উঠল। এর মধ্যে জানাজানি হয়ে গেছে, মেয়ে পালিয়েছে।
গ্রামের লোকজন তাহমিদের পিছু নিয়েছে। চারপাশে লোকজন। তাহমিদ বাইকের স্পিড বাড়িয়ে দেয়। মুলানের বাইকের তেল শেষ হয়ে যায়, যার কারণে মুলান বাইক রেখে রিহানার হাত চেপে ধরল। রিহানা দাঁড়িয়ে আছে। এটা দাঁড়িয়ে থাকার সময় না রিহানা, এখন চলো, যত তাড়াতাড়ি সম্ভব ভাগতে হবে। পিছনে গ্রামের লোকজন। কোথায় যাবে ভেবে পাচ্ছে না রিহানা। মুলানের হাত ধরে দৌড়াচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? আমার সাথে আসুন। রিহানারা একটা পুরানো বন্ধ স্কুলে ঢুকে পড়ল। গ্রামের লোকজন খোঁজাখুঁজি করছে, কিন্তু ভয়ে কেউ স্কুল ঘরে ঢোকেনি। মুলান ফোন বের করে দেখে ফোন অফ হয়ে গেছে। তাহমিদরা ফিরে এসে শুধু বাইক দেখতে পায়, কিন্তু মুলান আর রিহানার নেই। রিহানা কান্না করছে, অন্ধকার ভয় পায় সে, কিন্তু আজ এর থেকে নিরাপদ জায়গা নেই। ভয় পেও না, আমি আছি তোমার সাথে। সকালবেলা গ্রামের গাছে গাছে গুঞ্জন উঠেছে। চায়ের দোকানে কানাঘুষা। ওই ছেলে মুলান না, চায়না থেকে এসেছে। রিহানা পালিয়ে গেছে। ধর্মের তোয়াক্কা নেই, বৌদ্ধ মুসলমান আলাদা। তাও কি এমন করে পালায় কেউ? রিহানার চাচা ক্ষেপে লাল। শালা চাইনিজটা আমার ইজ্জত নিয়েও খেলছে, আমি ছাড়বো না ওকে। এদিকে মুলান আর রিহানা এখনো সেই পুরনো বন্ধ স্কুল ঘরের পাশে বসে আছে। রিহানা ক্লান্ত, কাঁদছে। তুমি কাঁদছো কেন এভাবে? তুমি জানো না গ্রামের লোকজন এতক্ষণ কি কি কথা রটিয়েছে। মুলান মাথা নিচু করে বসে, তার চোখে প্রচণ্ড ক্ষোভ আর ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি রেহানা, মানুষ কি বলে বলুক, আমি সেই চিন্তা করি না। রিহানা মুলানের কথায় মুলানের দিকে চাইল, কোনো কিছু না ভেবেই বলল, তুমি কি পারবে আমার জন্য লড়তে? আমি যদি না পারি তাহলে তুমি পালিয়ে যেও, কিন্তু আমি ছাড়বো না রিহানা। তোমার জন্য এই পুরো গ্রামকে আমি চ্যালেঞ্জ করব। তোমাকে মেনে নিল তোমার আমার ধর্ম যে আলাদা। তোমার জন্য না হয় আমি আমার ধর্ম বদলে দেব। তোমার হাত যখন ধরেছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে সাথে নিয়ে চলবো। রিহানা মুলানের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে নিল। বাইরে জনতা জড়ো হতে থাকে, মাইকে ঘোষণাও শুরু হয়। রিহানার সন্ধান চেয়ে চারপাশে উত্তেজনা, কিন্তু রিহানার চোখে এখন ভয় নেই। মুলানের চোখে স্পষ্ট সংকল্প। ভালোবাসা আর ধর্মের যুদ্ধ শুরু হলো, তাদের বাঁচার লড়াই। দুপুরের দিকে যখন গ্রামের গুঞ্জন একটু থেমেছিল, তখন মুলান আর রিহান হেঁটে হেঁটে জিশানের বাড়ির দিকে যাচ্ছিল। রিহানা খুবই ক্লান্ত এবং শঙ্কিত ছিল, তার চোখে মুখে ভয়ের ছাপ, কিন্তু মুলান হাত ধরে তাকে শক্তভাবে সান্ত্বনা দেয়। চিন্তা করো না রিহানা, আমরা এখানে সুরক্ষিত। তাহমিদ, গালিব এবং জিসান বসেছিলেন ডাইনিং টেবিলে। তাহমিদের টেনশন হচ্ছে কোথায় গেল। তখনই দরজায় এক টোকা, আর মুলান এবং রিহানা হাজির। তাদের দেখে প্রথমে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। গালিব একটু অবাক হলেও ঠান্ডা মাথায় তাদের দিকে তাকিয়ে থাকে। গালিব কৌতূহলীভাবে জিজ্ঞেস করে, মুলান, তোমরা আসলে সারা রাত কোথায় ছিলে? আমরা কত খুঁজেছি সবাই তোমাদের। মুলান মাথা নিচু করে সালাম জানায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি জানি আমি অনেক কিছু ভুল করেছি, কিন্তু আমি রিহানাকে ভালোবাসি। আমি তার জন্য নিজের ধর্ম ত্যাগ করতে প্রস্তুত। আমি মুসলিম হতে চাই, যাতে আমি রিহানার সঙ্গে বিয়ের সম্বন্ধে আবদ্ধ হতে পারি। তাহমিদ এবং ইয়েন একে অপরের দিকে তাকিয়ে দেখে। তাহমিদ অবাক চোখে তাকিয়ে আছে। কি হচ্ছে এইসব? এই শালা তো দেখি আমার থেকেও বেশি। আমরা বুঝলামই না এদের মনের কথা। কিছুক্ষণ নীরবতা, তারপর জিশান দাঁড়িয়ে গিয়ে মুলানকে পাশে বসতে বলে, তুমি যদি সত্যি আমাদের ধর্ম এবং সংস্কৃতি গ্রহণ করতে চাও, তাহলে আমাদের দায়িত্ব হবে তোমাদের পথ দেখানো। গালিব তীক্ষ্ণ দৃষ্টিতে মুলানকে দেখে। তুমি জানো তোমার এই সিদ্ধান্ত শুধু রিহানের জন্য নয়, তোমার জীবনের জন্য এক বড় পরীক্ষা হবে। তোমার বাবা মাকে তুমি কিভাবে, তারা কি মেনে নেবে? ধর্মের মধ্যে প্রেম জায়গা কোথায় সেটা আমাদের দেখতে হবে। মুলান মাথা নত করে, তার চোখে দৃঢ়তার ছাপ। আমি জানি আঙ্কেল, আমি প্রস্তুত। মম ড্যাডকে আমি সামলে নেব। এখন আমার জীবন রেহানার জন্য উৎসর্গ করতে চাই। রিহানা এতক্ষণ নীরবে দাঁড়িয়েছিল, তার চোখে এক অদ্ভুত দৃশ্য, ভয় তবুও ভালোবাসা। রিহানা হেসে মুলানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তাহমিদ ভাই, আপনি কি ভাবছেন?
তাহমিদ একটু দৃষ্টিতে অবাক হয়ে মুলানকে দেখে, তারপর মুচকি হাসি দিয়ে বলে, আমি জানি মুলান তার ভালোবাসার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে যেটা এতটা সহজ না। দোস্ত, তুই যেভাবে বললি আমার মনে হয় তুই সত্যি রিহানার জন্য সবকিছু দিতে প্রস্তুত। তাহমিদ, ইয়েন, জিশান এবং গালিব একে অপরের দিকে তাকিয়ে মুলান ও রিহানার সিদ্ধান্তকে সম্মতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই গভীর মুহূর্তে গালিব তার ছেলেকে এক হাত তুলে বলে, তোমরা যদি নিজেদের সম্পর্কের জন্য লড়াই করতে চাও তাহলে আমি তোমাদের সঙ্গ দিব। তাহমিদ মাথা নেড়ে সম্মতি জানায়। দূর থেকে আরিশা সব কিছু দেখছিল, শুনছিল। মুলান, রিহানা সবাই একত্রে সম্মিলিত হয়ে এক নতুন যাত্রার জন্য প্রস্তুত হয়। রাতের আকাশে এক তারার মেলা ছিল। মুলান এবং রিহানা সেই রাতের